একটা কঠিন পরিস্থিতির মধ্যে ক্রমশই আমরা চলে যাচ্ছি, কিংবা আমাদের নিয়ে যাওয়া হচ্ছে এমনটাও বলা যায়। ক্রমশই গত কয়েকদিন ধরে যে উত্তেজনাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, আজ আমরা যে সর্বশেষ খবর পাচ্ছি তাতে পরিস্থিতি আরও একটু ঘোরালো হয়েছে। অর্থাৎ সর্বাত্মক যুদ্ধ যে পরিস্থিতির কথা বলা হচ্ছিল, যে আশঙ্কা সবাই করছিলেন, আজকের পরে মনে হচ্ছে যেন এখনও নিশ্চিত নয়, কিন্তু বিষয়টা যেন একটু ঘোরালো হচ্ছে। আমাদের সেনা আধিকারিকদের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছিল যে তারা শুধুমাত্র একেবারে বেছে বেছে যে জঙ্গি ঘাঁটি সেগুলোর উপরে আক্রমণ শানিয়েছে। পাকিস্তান এবং পাক অধিগৃহীত কাশ্মীরের মধ্যে যে সেনা ঘাঁটি ছিল, অর্থাৎ জঙ্গি ঘাঁটি ছিল, সেগুলোর উপরেই আক্রমণ শানানো হয়েছে। সেনা আধিকারিকরা এটাও জানিয়েছিলেন খুব দ্ব্যর্থহীন ভাষায় যে তারা মূলত জঙ্গিবাদের বিরুদ্ধেই লড়াইটা করতে চাইছেন। কোনো ধর্মীয় বিভাজন নয় এবং কোনো দেশের বিরুদ্ধেও নয়। তাদের বক্তব্য ছিল যে বারবার পাকিস্তানকে এ বিষয়ে বলা হয়েছে যে তারা যেন জঙ্গিদের কোনো রকম আশ্রয় না দেয়, কিন্তু তৎসত্ত্বেও ভারতের সেনাবাহিনী নির্দিষ্ট পরিসংখ্যান তথ্য খুঁজে পেয়েছে যেখানে দেখা গেছে যে ভারতীয়দের বিরুদ্ধে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং সেখান থেকেই সম্প্রতি কাশ্মীর উপত্যকায় যে হামলা হয়েছিল সেখান থেকেই ট্রেনিং প্রাপ্ত কেউ কেউ এসেছিল। এই সূত্র ধরেই শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলো পাকিস্তানের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর উপরে আক্রমণ শানানো হয়েছিল। তারপর বিভিন্ন ক্ষেত্রে খবর, বিশেষ করে আমাদের তথাকথিত মূলধারার খবর, তারা উত্তেজনা ছড়াতে শুরু করে। সেনা আধিকারিক এবং আমাদের বিদেশ সচিব বারবার যেটা জানিয়েছিলেন, এমনকি সরকারের তরফে বিবৃতি দিয়েও বলা হয়েছিল যে এই সময় সংবাদ মাধ্যমের উচিত অনেক দায়িত্ব পালন করা, কারণ সংবাদ মাধ্যমই তো মানুষকে বিভিন্ন খবর দিয়ে বা সংবাদ দিয়ে অবগত করবে, সেখানে যেন উত্তেজনা না থাকে এবং কোনো বিভ্রান্তিমূলক খবর না থাকে। গতকালই আমি অনুষ্ঠান করেছি এবং আমি সেখানে বলেছি যে ভারতীয় সংবাদ মাধ্যম, তথাকথিত মূলধারার সংবাদ মাধ্যম, সম্পূর্ণ এই দায়িত্বকে উপেক্ষা করেছে। বারবার তারা এই দায়িত্ব উপেক্ষা করে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, যেভাবে তারা বিভিন্ন জায়গাতে একেবারে যুদ্ধের জিগির তুলে যাবার চেষ্টা করেছে, সেটা খুব মারাত্মক। এবং আমাদের সেনা আধিকারিকদের বক্তব্য, আমাদের বিদেশ সচিবের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে যেভাবে সংবাদ পরিবেশন হয়েছে তার মিল নেই। আমি গতকালই এই বিষয়টাকে সামনে রেখে একটা অনুষ্ঠান করেছি, ইতিমধ্যেই সেই অনুষ্ঠান আপনারা দেখেছেন, আপনারা জানিয়েছেন যে যার যার মতামত। বারবার করে যেটা বলার যে এই সময় আমাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, সংবাদ মাধ্যম সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছে না। আর দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছে না সেই বিষয়গুলো উল্লেখ করবার জন্য আমি আজ আরও কিছু ঘটনার উল্লেখ করবো। এই যে ছবিগুলো আমার স্ক্রিনে এই সময় দেখানো হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে গত কয়েকদিন ধরে কখনো এবিপি নিউজে, কখনো চ্যানেল 9, টিভি 9-এ, কখনো ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ভিডিওগুলো এসেছে। অল্ট নিউজ বলে একটি সংস্থা আছে যে নিউজ মূলত এই ভিডিওগুলো, যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, এই যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, এই ভিডিওগুলো গত কয়েকদিনের কোনো ভিডিও নয়। পরিষ্কার অল্ট নিউজ এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দিয়েছে। তাদের কাজটাই হচ্ছে কোনটা ফেক ভিডিও সেটাকে চিহ্নিত করা। এই ভিডিওগুলো যে একেবারে ফেক, একেবারে মিথ্যা, বারবার করে অল্ট নিউজ সেটা জানিয়ে দিয়েছে। এবং এই ভিডিওগুলোই আমাদের দেশের তথাকথিত মূল সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে, বারবার দেখানো হয়েছে। এবং এই ভিডিও দেখানোর পাশাপাশি যারা সঞ্চালকের দায়িত্বে থাকেন তারা চিৎকার করেছেন, তারা বলেছেন অমুক জায়গায় ধ্বংস করে দেওয়া হয়েছে, ভারত একেবারে ঢুকে গিয়ে মেরেছে, এই দেখুন সেই চিত্র। অথচ যে চিত্রটা দেখানো হচ্ছে, এই যে চিত্রগুলো দেখছেন, এই চিত্রগুলো
এখনকার নয়, অন্তত গত কয়েকদিনের কোনো ঘটনার সঙ্গে এই চিত্রের কোনো সম্পর্ক নেই, এই ভিডিওগুলোর কোনো সম্পর্ক নেই। এই ভিডিওগুলো এর আগেই ছিল, অনেক দিন আগেকার ভিডিও। কোনোটা 2024, কোনোটা 2023, এমনকি 2019-এরও ভিডিও আছে। সেই ভিডিওগুলোকে এই সময় আপলোড করে দেখিয়ে চিৎকার করা হচ্ছে যে এইভাবে গোটা বিষয়টা ঘটছে, অর্থাৎ উত্তেজনা তৈরি করা, একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা। ভাবা যায় যে সময় সবথেকে বেশি দরকার ছিল আমাদের দায়িত্বশীল হওয়া, সাধারণ মানুষকে তার ধৈর্যের পরীক্ষা নেওয়া বা সাধারণ মানুষকে বোঝানো যে এই সময় দেশের পক্ষে থাকতে হয়, সরকারের পক্ষে থাকতে হয়, কোনো উত্তেজনায় সামিল হওয়া থেকে বিরত থাকতে হয়, সেই সময় সংবাদ মাধ্যম শুধুমাত্র এই কাজগুলো করে গেল। আর এর ফলে কি হলো? এর ফলে একই রকমভাবে পাকিস্তানের সংবাদ মাধ্যম এগুলোকে নিয়ে পাল্টা প্রচার করলো, তারাও ফেক নিউজ করলো। পাকিস্তানের টেলিভিশনে দিনের পর দিন এই ছবিগুলো দেখিয়ে গত কয়েকদিন ধরে ওখানকার মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে যে যেভাবে ভারত আক্রমণ করেছে, যেভাবে সাধারণ মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদেরও জবাব দিতে হবে। অর্থাৎ এখানকার সংবাদ মাধ্যম ফেক ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে কাদের উপকার করলো? উপকার করলো পাকিস্তানি যারা শাসক, যারা চাইছিল যুক্তি, এবং পাকিস্তানের শাসক সেখানকার মানুষকে উস্কাবার জন্য এই ভিডিওগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করলো। এভাবেই চলছে, এইভাবে দেশপ্রেম ছড়াতে ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক এখানেই আমরা প্রশ্নটা রাখতে চাইছি, এটাকে দেশপ্রেম বলে? কোন উপকার হলো দেশের? আমাদের দেশে কোন উপকার করলেন এই মিডিয়ার মানুষজন? কোন উপকারটা তারা করলেন? আমরা বারবার এই প্রশ্নটা করতে চাইব, কোন উপকার সাধিত হলো? ফেক ভিডিও দেখিয়ে তার পরিপ্রেক্ষিতে উত্তেজনা তৈরি করে সাধারণ মানুষকে তাতানো, সমাজ মাধ্যম জুড়ে এই ফেক ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে, একজন আরেকজনকে উস্কাচ্ছেন, এরা এরকম, সুতরাং তার বদলা নিতে হবে। কে কার বিরুদ্ধে বদলা নেবেন? যারা বদলা নেবার কথা বলছেন তারা জানেন একটা যুদ্ধ হলে তার পরিণতি কি হয়? দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলে তার পরিণতি কি হতে পারে সে সম্পর্কে কারোর কোনো ধারণা আছে? যুদ্ধ বিলাসিতা ভয়ঙ্কর বস্তু। আমাদের বারবার মনে রাখতে হবে, কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার জবাব দিতে হবে, কেউ বারণ করছে না তাতে, কিন্তু এই ধরনের ফেক ভিডিও দিয়ে মানুষকে উত্তেজিত করা, দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করা, এটাও মারাত্মক। আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে এখানে, আমরা এই প্রশ্নটা রাখবো। আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর থেকেও একটা বিবৃতি বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনো রকম ভুল খবর ছড়িয়ে দেওয়ার সম্পর্কে সচেতন থাকতে হবে। বিবৃতি আছে, কিন্তু সেই বিবৃতি অনুযায়ী কাজ যদি না করে দেশের তথাকথিত গদি মিডিয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। কেন তাদের বিরুদ্ধে এই ফেক ভিডিও দেখিয়ে মানুষকে উত্তেজিত করা কিংবা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আমরা এই প্রশ্নটা বারবার তুলতে চাইব যে দেশের মধ্যে উত্তেজনা তৈরি করে কে কোন লাভ পাচ্ছে। আমরা জানি এই তথাকথিত মূলধারার মিডিয়াগুলো শুধুমাত্র টিআরপির দিকে লক্ষ্য রেখে সান্ধ্যকালীন বিতর্ক সভা বসিয়ে কিছু প্রাক্তন সেনা আধিকারিকদের ডেকে নিয়ে এসে উত্তেজনা ছড়াবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। কিভাবে কি করা যায়? যদি আলোচনাটা গভীর হতো, যদি বিতর্কের গভীরতা থাকতো, যদি বোঝা যেত সমস্যাটাকে তারা বুঝতে চাইছেন, চিনতে চাইছেন, তেমনটা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে না। এমনকি জাতীয় স্তরের কিছু মিডিয়া পরিষ্কার পাকিস্তানের কিছু অতিথিকে আমন্ত্রণ জানিয়ে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত কুরুচিকর কথাবার্তা বলাচ্ছে। উদ্দেশ্যটা পরিষ্কার, উত্তেজনা তৈরি করা, উত্তেজনা ছড়িয়ে দেওয়া। মারাত্মকভাবে মিডিয়া এই কাজটা করছে। আমরা ঠিক এখানেই বারবার করে উচ্চারণ করতে চাইব যে এই সময় ধৈর্য ধরতে হয়, দায়িত্ব পালন করতে হয়। সংবাদ মাধ্যমের দায়িত্ব অনেক বেশি। সমস্ত দেশকে এক রাখার সময় এটা।
কোনো বিভ্রান্তি ছড়িয়ে দেশের মধ্যে বিভাজন হলে দেশের শক্তি ক্ষয় হয়। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে আমাদের দেশেরই এক অংশের মানুষকে যদি আমরা আমাদের শত্রু বানিয়ে ফেলি, বিপদটা আসলে আমাদেরই বাড়বে। এবং এদেশের মিডিয়া যারা দেশপ্রেমের কথা বলছে, পরোক্ষে আমাদের মতো কিছু মুষ্টিমেয় ছোট মিডিয়া যারা বারবার করে কিছু যুক্তির প্রশ্ন তুলতে চাইছি, যারা নানা দিক নিয়ে বারবার প্রশ্ন তুলতে চাইছি, তাদের বলা হচ্ছে আমরাই নাকি দেশের পক্ষে বিপজ্জনক। বারবার এই মন্তব্যগুলো আসছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। ধর্মনিরপেক্ষতার পক্ষে আমরা বারবার বলেছি, আমরা সাম্প্রদায়িক বিভাজনের বিপক্ষে বারবার বলেছি, আমরা বারবার বলেছি যুদ্ধের অযথা জিগির তোলা অন্যায়, কারণ যুদ্ধ কোনো সময় খুব ভালো লক্ষণ নয়, অনেক ক্ষয়ক্ষতি হয় সব দেশের। আমরা এটা বলছি, আবারও বলবো, বুক ঠুকে আমরা বলছি আমাদের দেশের সংবিধান যে ধর্মনিরপেক্ষতা রীতি অবলম্বন করেছে আমরা তার পক্ষে। আমরা গোটা দেশে সাম্প্রদায়িক বিভাজনের বিপক্ষে অবস্থান নিচ্ছি। আমাদের যত ছোট ক্ষমতা হোক আমরা আমাদের মতো করে বলবো। এবং একই সাথে ওই তথাকথিত বৃহৎ পুঁজিচালিত মিডিয়া সংবাদ পরিবেশনের নামে যে মিথ্যা পরিবেশন করছে, তারা যে মিথ্যা ফেক উত্তেজনা, ফেক ভিডিও ছেড়ে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে, বারবার সেটা মনে করিয়ে দেব। এই যে ছবিগুলো আমি দেখাচ্ছি, এটা বিভিন্ন সামাজিক মাধ্যমেও আপনারা দেখতে পাবেন এবং দেখতে পাবেন দেশের প্রধান সারির মিডিয়ার মধ্যে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই ভিডিওগুলো দেখিয়ে সঞ্চালকরা চিৎকার করেছেন, উচ্চনাদী চিৎকার করেছেন, গলা শির ফুলিয়ে চিৎকার করেছেন, বলেছেন আমাদের দেশ কিরকম বীরত্বের সাথে অন্য জায়গায় আক্রমণ শানিয়েছে। আর তারপরে জানা যাচ্ছে এই ভিডিওগুলো ফেক, এই ভিডিওগুলো কোনো ভিত্তিই নেই। অল্ট নিউজ বলে একটি সংস্থা যে এই কাজটা করে, বারবার সে এটা প্রচার করছে। এবং পাকিস্তানেও এই ধরনের ফেক নিউজ এই মুহূর্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সব দেশেই শাসকরা এই ধরনের যুক্তি খোঁজে, যুদ্ধের পক্ষে যুক্তি, যেহেতু যুদ্ধটা আসলে সাধারণ মানুষের পক্ষে কখনো যায় না। ঠিক এই কঠিন সময় দাঁড়িয়েও আমরা এই কথাটা বলছি যে যুদ্ধ সাধারণ মানুষের পক্ষে ভালো বার্তা নিয়ে আসে না। পরিস্থিতি বিশেষে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, কিন্তু তৎসত্ত্বেও অনেক মূল্য দিতে হয়। ধৈর্য ধরে আমাদের তাই বারবার বুঝতে হবে যে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের দেশের অধিকাংশ মানুষ যে অর্থনৈতিক অবস্থার মধ্যে রয়েছে, একটা যুদ্ধের ধাক্কা তারা আদৌ সামলাতে পারবে তো? আমাদের বারবার এই প্রশ্নটা এই সময় দাঁড়িয়ে করতে হবে। যে যাই মনে করুক, এই প্রশ্নটা আমাদের করতেই হবে। কারণ আমরা তো একটা কথা জানি, যারা যুদ্ধ চায় তারা কেউ যুদ্ধে যায় না, আর যারা যুদ্ধে যায় তারা কিন্তু যুদ্ধ চায় না। বাড়িতে বসে টিভির পর্দায় যুদ্ধ দেখতে খুব ভালো লাগে, কিন্তু যারা যুদ্ধে যায় তারাই চরমতম মূল্যটা দেয়। তাই যে কোনো মূল্যে আলাপ আলোচনার মাধ্যমে সম্ভব হলে যুদ্ধকে এড়িয়ে যাওয়াটাই শ্রেয়। কোনো দায়িত্বশীল মানুষজন এই উন্মত্ত যুদ্ধের দিকে কাউকে ঠেলে দিতে পারে না। আমাদের দেশের মিডিয়া গত কয়েকদিন ধরে ফেক ভিডিও ছড়িয়ে যে দেশপ্রেমের বার্তা দিচ্ছে, সেটা প্রমাণ করে এই মিডিয়ার আসলে দেশপ্রেম নেই। এদের দেশপ্রেম আসলে ফেক। আবারও বলছি, এদের দেশপ্রেম ফেক, এবং ফেক ভিডিও ছাড়িয়ে তারা ফেক দেশপ্রেমেরই পরিচয় দিচ্ছে। পরোক্ষে অন্য দেশকে সাহায্য করছে, অন্য দেশের শাসকের সঙ্গে তারা হাত মেলাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান রাখছি। আমরা আমাদের দেশের সম্প্রীতির পক্ষে, আমাদের দেশের একতার পক্ষে, আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতার পক্ষে। বারবার এই শব্দটা আমাদের উচ্চারণ করতে হবে। আসুন, দেশপ্রেম ছড়াতে যারা ফেক ভিডিও ছড়িয়ে দিচ্ছেন তাদের দেশপ্রেমটাকে একটু বোঝবার চেষ্টা করি, চেনবার চেষ্টা করি, এবং সাধারণ মানুষকে আমাদের সীমিত পরিসরেও, আমাদের সীমিত ক্ষমতাতেও তাদের বোধের জায়গাটা একটু নাড়া দেবার চেষ্টা করি যে বিরত থাকুন, এই ধরনের ফেক নিউজ দেখে অযথা উত্তেজিত হবেন না। আবারও আবেদন থাকবো, ফেক ভিডিও ছড়াবেন না, তাহলে উত্তেজনা ছড়ায়, হিতে বিপরীত হয়। বারবার এটা বলছি। এই যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, এই যে একটা ভিডিও আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, এটা ফেক। আবারও বলছি ফেক। অল্ট নিউজ এই ফেক নিউজের, ফেক ভিডিওর সমস্ত
পর্দা ফাঁস করে দিয়েছে। বারবার সামনে আসছে যে এগুলো গত কয়েকদিনের ভিডিও নয়, এগুলো পুরনো ভিডিও, নতুন করে এগুলো সামনে আনা হচ্ছে এবং সামাজিক মাধ্যমে এগুলোকে ছড়িয়ে দিয়ে উত্তেজনা ছড়াবার চেষ্টা করা হচ্ছে। আসুন, আলোচনার জন্য এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানিয়েছি আমার আজকে দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন শেখ মোহাম্মদ সালেহীন, পেশায় শিক্ষক, এবং আমার সঙ্গে রয়েছেন গৌতম দত্ত, রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষকও বটে। আপনাদের দুজনকেই আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই গৌতমের কাছে আসব। গৌতম, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে দেশপ্রেমের বার্তা তো দিতেই হবে, আমরা আমাদের দেশের পক্ষে ঐক্য বজায় রাখবো, সম্প্রীতি বজায় রাখবো। এইরকম একটা কঠিন সময় সংবাদ মাধ্যমের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ, কারণ সংবাদ মাধ্যমকে তো বলা হয় গণতন্ত্রের ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাদের দায়িত্বটা দেখে সত্যি আমাদের অবাক লাগছে। আমি গতকাল থেকে বারবার এই বিষয়টা আমার এই ছোট্ট পরিসরে বোঝাবার চেষ্টা করছি যে এই চতুর্থ স্তম্ভই গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ হিসেবে সামনে আসছে। যেভাবে তারা শুধুমাত্র নিজেদের লাভ, নিজেদের টিআরপির বিষয়টা মাথায় রেখে খবর পরিবেশন করছে, আমাদের দেশের সেনাবাহিনীর আধিকারিক, আমাদের বিদেশ সচিব তাকে অনুমোদন করে না। বক্তব্যটা যদি আমরা পাশাপাশি রাখি বুঝতে পারবো যে সেনাবাহিনীর বক্তব্যের সঙ্গে এই মিডিয়ার খবর সম্প্রচারের কোনো মিল নেই। অনুপম দা, আপনাকে অজস্র ধন্যবাদ। আপনি যে কথাটা বললেন যে সেনাবাহিনীর বক্তব্যের সঙ্গে এই ছবিগুলোর মিল নেই, এটা তো অত্যন্ত মারাত্মক ব্যাপার। এবং আপনি যে ছবিগুলো দেখিয়ে বলছেন যে এগুলো ফেক, এটা তো অত্যন্ত মারাত্মক বিষয়। কারণ গত 22শে এপ্রিল যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ দুঃখিত, ভারতবর্ষের মানুষ যন্ত্রণায় কাতর, এটা সত্যি কথা। এবং সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল সহমত পোষণ করেছে এই সময় দেশকে ঐক্যবদ্ধ থাকবার জন্য, এটা অত্যন্ত সত্যি কথা। কিন্তু এই একটা ক্রুশিয়াল টাইমে কিন্তু সংবাদপত্রকেও অত্যন্ত দায়িত্বশীল একটা ভূমিকা নিতে হবে। কারণ এই সময় যদি কোনো ভুল তথ্য পরিবেশিত হয়, যদি কোনো ভুল কথা সমাজে ছড়িয়ে পড়ে, তার জন্য কিন্তু আমাদেরকে মানে আন্তদেশীয় সমস্যাতেও যে কোনো সময় পড়তে হতে পারে। এটা কিন্তু আমাদের পক্ষে যন্ত্রণা হয়ে যাবে। ফলত আজকে যে লড়াইটা হচ্ছে সে লড়াইটা কিন্তু ভারতবর্ষের একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে। ভারতবর্ষ কখনো আঘাত করে না, ভারতবর্ষ প্রত্যাঘাত করে। ভারতবর্ষ বহুত্ববাদের দেশ, ভারতবর্ষ বহুত্ববাদকে সমর্থন করে। এখানে দাঁড়িয়ে গণমাধ্যমের সবসময় মানসিকতা রাখতে হবে যে গণমাধ্যম হচ্ছে বহুত্ববাদের জন্য একটি বৈচিত্র্যময় জায়গা, যেখানে বহুত্ববাদকে প্রাধান্য দিয়ে বহুত্ববাদের মধ্য দিয়ে সমাজকে সচেতন করবার দায়িত্ব নেবে। কারণ জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে যেমন সুযোগ পায়, তেমনি গণমাধ্যমের ভুল পরিবেশনে কিন্তু জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে বাধাপ্রাপ্তও হয়। ফলত এই দুটো বিষয় কিন্তু মনে রাখতে হবে। কারণ সাংবাদিকতাকে বলা হয় উইন্ডো দ্য ওয়ার্ল্ড, সাংবাদিকতাকে বলা হয় উইন্ডো দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ খোলা জানালার মতো করে তাকে সঠিক তথ্যটা পরিবেশন করতে হবে। সেখান থেকে মানুষ সিদ্ধান্ত নেবে কোনটা ভালো কোনটা মন্দ। ফলে গণমাধ্যমের যেমন স্বাধীনতা আছে মত প্রকাশ করবার, তেমনি মানুষের অধিকার আছে সঠিক তথ্য এবং ব্যাখ্যা পাবার। এটা কিন্তু পারস্পরিক। গণমাধ্যমের স্বাধীনতা আছে স্বাধীনভাবে মত প্রকাশ করবার, আবার পাশাপাশি তেমনি মানুষেরও অধিকার আছে কিন্তু সঠিক তথ্য ও ব্যাখ্যা পাবার। মানুষকে কিন্তু সঠিকটাই জানাতে হবে, ভুল তথ্য কখনোই কেউ পরিবেশন করতে পারবে না। আমি আপনাদের একটা তথ্য দিয়ে বলি যে 1962 সালে অভিনেত্রী মেরিলিনের আত্মহত্যার ঘটনা সেখানকার মিডিয়ারা দারুণভাবে প্রচার করেছিল। এবং এই মিডিয়ার এই প্রচারের ফলে সেখানে পরবর্তীতে সময় গবেষণা করে দেখা গেছে সেখানে আত্মহত্যার পার্সেন্টেজ প্রায় 12% বেড়ে গেছে। ফলে কোনটাকে মানে প্রচার করলে পরে সমাজ তার দ্বারা উপকৃত হবে, কোনটাকে প্রচার করলে পরে সমাজ তার দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু মিডিয়াকে মাথায় রাখতে হবে, যে কোনো মিডিয়াকে, এবং সার্বজনীন ভাবে সেটাকে মাথায় রাখতে হবে। কারণ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে যদি গণমাধ্যম পরিচালিত হয় তাহলে পরে কিন্তু বিভেদকামিতাই তৈরি হবে।
তাহলে কিন্তু সামাজিক বিভেদকামিতা প্রকট হয়ে উঠবে, সামাজিক বৈষম্যগুলোকে অনেক বেশি সমাজকে প্রভাবিত করবে। ফলে মিডিয়াকে একদম দায়িত্বশীলভাবে সঠিকটা ব্যাখ্যা করতে হবে, কারণ রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করাটা মিডিয়ার অন্যতম কাজ। রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে পরে মিডিয়াকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলোকে তুলে ধরতে হবে এবং তার সংশোধনের কথাটাও ব্যাখ্যা করে জানাতে হবে। সেই জন্যই মিডিয়া কিন্তু বহুত্বের একটা মিলন ক্ষেত্র, সেখানে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে, বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সমাজ তার থেকে সঠিক তথ্যটা পেয়ে তারা আলোচনা করে। মনে রাখতে হবে, আজকে যে লড়াই হচ্ছে, আজকে আমাদের লড়াই কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে, আমাদের লড়াই কিন্তু জিহাদের বিরুদ্ধে, আমাদের লড়াই বিরুদ্ধে, আমাদের লড়াই কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এইগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই। আমাদের কিন্তু ভারতবর্ষ কিন্তু কখনোই আঘাত করার পক্ষে নয়, ভারতবর্ষ সবসময় প্রত্যাঘাত। কেউ যদি আঘাত করে সেক্ষেত্রে ভারতবর্ষ সিদ্ধান্ত নেয় প্রত্যাঘাত করবার জন্য। ফলত ভারতবর্ষের সামনে সন্ত্রাস একটা সমস্যা। ভারতবর্ষ বিশ্ব মানবতার কথা বলে, ভারতবর্ষ বিশ্ব সৌভ্রাতৃত্বের কথা বলে, ভারতবর্ষ বহুত্ববাদের কথা বলে। ফলে ভারতবর্ষ সন্ত্রাসের বিরুদ্ধে গোটা বিশ্বব্যাপী লড়াই করবে এবং বিশ্বব্যাপী লড়াইয়ের ডাকি তারা দেয় যে পৃথিবীর যে প্রান্তেই সন্ত্রাস থাকুক না কেন, যে প্রান্তেই জিহাদি হোক না কেন, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, করব এবং আগামী দিনেও করব। এটা ভারতবর্ষের নিজস্ব পরিকাঠামোর মধ্যে, নিজস্ব ভাবধারার মধ্যে, নিজস্ব জীবন শৈলীর মধ্যে সেটা ঢুকে আছে। সেটাকে আলাদা করে একটা বিক্ষিপ্ত হবে বহুত্ববাদকে সরিয়ে দিয়ে কিন্তু ভারতবর্ষকে পরিচালিত করতে চাইলে পরে ভারতবর্ষ সেটা হজম করতে পারবে না, বদহজম হবে। ভারতবর্ষ সেটা করে অভ্যস্ত নয়। ভারতবর্ষ যারা বিরোধিতা করে তাদের দেশেও যদি কখনো ভূমিকম্প হয় তখন তার পাশে গিয়ে ছুটে যায় সেই মানুষগুলো, সেই আর্ত মানুষকে সাহায্য করবার জন্য। ভারতবর্ষ সে কথাটাই প্রমাণ করেছে, কারণ শ্রী চৈতন্যের দেশ এবং বাপুজির দেশ এবং ভারতবর্ষে আমরা যেমন ভাবে আসমাতুল্লাহ খানের ইতিহাস জানি, আমরা যেমন সাজিয়া বেবির ইতিহাসকে বুকে টেনে নেই, আমরা যেমন হযরত বেগম মহলের ইতিহাসকে জানি, আমরা তেমনি মাতঙ্গানী হাজরাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা তেমনি বাপুজির নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বারবার করে উপলব্ধি করবার চেষ্টা করি। তাই ভারতবর্ষেও সেই বহুত্ববাদের দেশ, ভারতবর্ষ সমস্ত মানুষের মিলন ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ। সেই জন্য তো রবি ঠাকুরের সেই কবিতার লাইনগুলো বারবার করে মনে হয় যে হেথায় আর্য হেথায় অনার্য। এখানে সবাই মিলে আমরা আছি এবং কঠিন সময়ে সংবাদপত্রকে সেই ভূমিকাও নিতে হবে। দেশকে যেমন ঐক্যবদ্ধ রাখতে হবে এবং দেশকে তেমনি ভারতবর্ষকে স্বাধীন মানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে হবে যে দেশ অন্ততপক্ষে সঠিকভাবে এগোচ্ছে এবং সঠিক তথ্য পরিবেশন করে সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপনা করে ভারতবর্ষের সৌজন্যতাকে, ভারতবর্ষের সৌভ্রাতৃত্বকে, ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোকে সুন্দরভাবে উন্মোচন করতে হবে, সামনে এগিয়ে নিতে হবে। কারণ ভারতবর্ষ আজকে ঝাঁপাবে, গোটা পৃথিবী তার একদিন পরে ভাবে। একদম সেখানে মিডিয়া কোনো উল্টো ভূমিকা পালন করছে বলে আমাদের খুব সংশয় হচ্ছে। এখানকার মিডিয়া, আমি গতকালই অনুষ্ঠানে বলেছিলাম যে এই মিডিয়াকে বর্জন করা উচিত, এই সময় এই মিডিয়াকে বর্জন করা উচিত। আমি সালেহিনের কাছে আসবো। সালেহিন, তোমার কাছে আমার যেটা জিজ্ঞাসা, একটা স্কুলে পড়াও তুমি, সত্যি তো এই সময়, এই কঠিন সময় ছাত্রছাত্রীরা তো টিভি দেখছে, তারা তো এই তথাকথিত মূলধারার সংবাদ মাধ্যম দেখছে, তাদের মধ্যে যদি এই জিগিরটা শুরু হয়ে যায়, তারা যদি বিভ্রান্ত হয়, তার থেকে বড় মানে দুর্ভাগ্যজনক ঘটনা তো কিছু হতে পারে না, যে তারাও হয়তো তাদের মধ্যে নানা ধরনের প্রশ্ন জাগবে যে তাহলে কি সত্যি এটা ঘটছে, এটা হচ্ছে। এটা শুধু ছাত্ররা নাই, মানে সমাজের সর্বস্তরের মানুষকে বিভ্রান্ত করে তুলছে। এবং আমি একজন, ধরুন আমার বয়স 55 বছর, আমি এতটা আমার বয়স অতিক্রম করেছে, আমি তো দেখেছি। ফলে এখন প্রতিনিয়ত এই সমস্ত মিডিয়াগুলোকে দেখতে দেখতে একটা সময়তে এরকম একটা ঘটনাতে লেখা হতো যে এই ভিডিও জন্যে এই সংবাদ সংস্থা দায়ী নয়,
এটা একদম লেখা থাকবে আমরা নিচে। জানি, একদম জানি, একদম। এটা তো আমি দেখেছি, আমি তো বিভিন্ন ইয়েতে জানি এগুলো। অদ্ভুত নয়, সেটা কোথাও উদাহরণ হয়ে গেল। হ্যাঁ, এটা উধাও হয়ে গেল এবং একেবারে ফেক নিউজটাকে সত্য বলে একই খবর। আমি এই চা খেতে খেতে দেখছিলাম, আমার মিসেসকে দেখাচ্ছিলাম, দেখো একই খবরকে কিভাবে ঘুরিয়ে দেখাচ্ছে এবং পুরনো খবর একদম। আমি নিজে দেখেছি এটা, যেটা আজকে এই সাহসিকতার জন্য আমি এই চ্যানেলকে, আমি বিশেষ করে অনুপমকে আমি শ্রদ্ধা করি। এই জন্যই করি যে এরকম সাহসিকতার সঙ্গে তিনি জোরালো ভাবে এই বক্তব্যটা রাখেন এবং আজকে আমাদের হাজির করিয়েছেন এই প্রোগ্রামেতে। এই যে দেশপ্রেম ছড়ানোর জন্য ফেক নিউজকে নির্ভর করতে হচ্ছে, এটা কত বড় লজ্জা। এবং যেটা গৌতম বাবু বলছিলেন, যে কথাগুলো বলছিলেন, এটা তো আমরা সবাই জানি। ভারতবর্ষের মূল সুর, সেই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতাত্মার কথা বলেছেন, আমরা দেশপ্রেম বুড়া উপন্যাসে দেখিয়ে দিয়েছেন যে আসলে এই যে ভারতবর্ষ মানে ভারত মাতা একটা মূর্তি না, অসংখ্য জনগণকে নিয়ে। এবং সেই জনগণকে একটা বিভ্রান্তির মধ্যে নিয়ে গিয়ে এই যে বিভিন্ন মিডিয়া, একটা সময়তে এই মিডিয়া একটা যে দায়িত্ব পালন করছো, সেই দায়িত্ব থেকে সম্পূর্ণ সরে গিয়ে রাজনীতির সঙ্গে রাজনীতিকে প্রমোট করছে। প্রত্যেকটা হাউস, প্রায় বেশিরভাগ হাউস কিন্তু তারা এ থেকে বেরিয়ে যাচ্ছে। এবং আমি এটা জেনেছি যে খবরের কাগজের যে খবরগুলো আসলে সেটা খবর নয়, খবরের ভিতরে যে খবর, এই খবরের ভিতরকে খুঁজে বের করবে কারা? এটা অনুপম কাঞ্জিলালের মতো মানুষেরা, হয়তো জয়ন্ত এই গৌতম বাবুর মতো মানুষেরা। আমরা খবরের ভিতরে খবরটা, কিন্তু সাধারণ মানুষ এবং একটি একটি প্রিন্ট মিডিয়ার যে প্রথম সংবাদটা ছাপা হবে, সেটা কিন্তু যে বডি সেখানে বসে, যে সম্পাদকীয় যে কমিটি, তারা সিদ্ধান্ত করে যে কোন খবরটা খাবে। এই যে খাওয়ানো, এইটাই কিন্তু এদের কাছে, এদের কোনো দায়বদ্ধতা নেই। জনগণকে খাওয়াতে হবে, এই খাওয়ানোর মধ্যে দিয়ে কিভাবে তাদের বিভ্রান্ত করতে হবে, এই মিডিয়াগুলো করতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। স্বাভাবিকভাবে আমাদেরকে কিভাবে পিছিয়ে রাখবে, আমাদের এগিয়ে যাওয়া নাই। ওদের যত বেশি পড়বো তত বেশি কিন্তু পিছিয়ে পড়বো, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং সকল যারা প্রথম সারির দৈনিক পত্রিকা, যে সমস্ত প্রিন্ট মিডিয়া বা অডিও ভিজুয়াল যে মিডিয়াগুলো, তাদের দায়িত্ব কিন্তু দেশের জন্য নয়। তারা নিজের ব্যবসা কিভাবে কোথাও, কিভাবে আমি লাভবান হব, আর্থিক লাভবান হব, এইটা কিন্তু আছে। জনগণের স্বার্থে কিন্তু তারা করেনি। এবং এই যে গত 22শে এপ্রিলের ঘটনার পর, কতগুলো পর পর যে ঘটনাগুলো ঘটছে, এটা একদম পরিষ্কার। এটা দেখা গেল যে সিন্দুর অপারেশন, এখানে দুজন মহিলাকে সেখানে প্রথম সারিতে নিয়ে আসে এবং সব প্রি প্ল্যান। এটা হচ্ছে ভালো, সিঁদুর মুছেছে, দুজন লেফটেন্যান্টকে কর্নেলকে সামনে রেখে এই ধরনের যুদ্ধ হচ্ছে। এবং আমি শেখ মোহাম্মদ সালেহী, আমি যদি যুদ্ধ বিরোধী বলি, বলবে পাকিস্তানের সাপোর্টার, পরিষ্কার বুঝে নিই।